আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার গত দিনের ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার আব্বা গুরুতর অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি আছেন। তো সেখান থেকেই আর কি নতুন করে ভিডিও তৈরি করতে পারিনি। এই যে পুরানো যে ভিডিওটা ছিল, একটা সন্ধ্যায় পিঠামাঠা বানিয়েছিলাম, সেই ভিডিওটাকেই এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন অনেকেই আমার আব্বার শারীরিক অবস্থা জানতে চাইবেন, কেমন আছেন সেটা জানতে চাইবেন। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমার আব্বাকে সন্ধ্যায় দেখতে গিয়েছিলাম আর সেখান থেকে দেখে বাড়িতে ফিরে চলে এসেছি। আর আব্বা যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন প্রাথমিক পর্যায়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। আব্বাকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের যশোরের 250 বেড হসপিটাল, যেটাকে আমরা সদর হাসপাতাল নামে জানি। আর সেখান থেকে আব্বাকে ফেরত দিয়ে দিয়েছিল। হাড়ের অবস্থা এতটাই করুণ বা এতটাই খারাপ ছিল, যার জন্য আব্বাকে ওখান থেকে ট্রান্সফার করে খুলনাতে নিয়ে যেতে বলেছিলেন ওনারা। তো ওই মুহূর্তে খুলনাতে না গিয়ে আমাদের যশোরে একটা পঙ্গু হসপিটাল আছে, তো সেখানে নিয়ে গেলে তারা বললেন খুলনাতে যাওয়ার প্রয়োজন নাই, খুলনাতে যে চিকিৎসা হবে সেটা এখানেই হবে আর কি। তো সেখানে নিয়ে গেলে তারা দেখে শুনে প্রাথমিক পর্যায়ে ওষুধ দিয়ে দিলেন, বললেন কাল বা পরশুর মধ্যে, আগামী 48 ঘন্টার মধ্যে অপারেশন করে ফেলতে হবে, তা না হলে অবস্থা খুবই খারাপ। যেহেতু আব্বার বাম হাতে লেগেছে আর বাম হাতের যে জয়েন্টটা হয় গলার পাশ দিয়ে, যে কাঁধের যে হাড়টা হয়, ওই হাড় সহ যে হাতের যে জয়েন্টের হাড়, সেটা পুরো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো দিয়েছে সেইগুলো খাবে এবং আগামী দিন অপারেশনের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এমনটা শুনেই আমি বাসা থেকে রাতে চলে এসেছিলাম। যেহেতু পরের দিন আমার বাচ্চাদের স্কুল ছিল, সেই রাতে আমার আব্বা যন্ত্রণায় ভীষণ কষ্ট পেয়েছে, সারা রাত ঘুমাতে পারিনি। এমনটাই আম্মু ফোন করে বলল। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে সকলে গুছিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো যত দ্রুত সম্ভব অপারেশনের জন্য। তো হসপিটালে গিয়ে ডাক্তারের জন্য সিরিয়ালে বসে থাকতে থাকতে আমার আব্বা সেখানে স্ট্রোক করেন। সেখান থেকে হাড় ভাঙা চিকিৎসা বাদ দিয়ে স্ট্রোকের চিকিৎসার জন্য আবার সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তো ওইখানেই আব্বা এখন বর্তমানে ভর্তি আছেন। তো যেহেতু স্ট্রোক করেছেন, আগে এই স্ট্রোকের চিকিৎসাটা দিবে, তারপর গিয়ে হাড়ের চিকিৎসা শুরু হবে। তো আব্বার প্রেশার কিছুতেই কমছে না। জানি না, আমরা সবাই মিলে এত সান্ত্বনা দিচ্ছি, এত বোঝাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমরা প্রত্যেকে তোমার সাথে আছি, তোমার পাশে আছি। তারপরেও আমি জানি না আব্বা কি টেনশন করছেন, প্রেশার কিছুতেই কমছে না। আমার এখনও পরিষ্কার মনে আছে, সেই ছোট্টবেলায় আমার আব্বা অফিসের কাজে যখন যশোরের বাইরে যেতেন, প্রায় সময় আমার আব্বার ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অফিসের কাজ করা লাগতো। তো যখন আমি শুনতাম যে আব্বা আগামীকাল বা আজ রাতে ঢাকায় যাবে, আমি কেন জানি না আমার সেই রাতেই বা সেই দিনেই জ্বর চলে আসতো। আমার আব্বা যত সময় ঢাকায় থাকতেন, 2 দিন থাকলে সেই 2 দিন, 3 দিন থাকলে সেই 3 দিন আমার শরীরে জ্বর থাকতো। আব্বা আসতো, একটা চুমা দিত, আমার জ্বর একেবারে ভ্যানিশ হয়ে যেত। না কোনো নাপা, না কোনো প্যারাসিটামল, কিছুই লাগতো না।
আমি যখন হসপিটালে আব্বাকে দেখছি তখন আমার সেই সিচুয়েশনটার কথা মনে হচ্ছে, আর মনে হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাকে সেই শক্তিটা দিতেন। আমার আব্বা যন্ত্রণায় কাতরাচ্ছে, হাতের যন্ত্রণায়, তো আমি যদি এমন করতে পারতাম যে আমি আমার আব্বার হাতে একটা চুমা দিয়ে দিতাম, আমার আব্বার সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যেত। আমি জানি আমার এই কথার কোনো মানে নেই, তারপরেও এখন আমি শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে আমার আব্বার জন্য দোয়া। শুধু আমি নয়, চাইলে আপনারাও আমার আব্বার জন্য দোয়া করতে পারেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, প্লিজ আপনাদের দোয়ায় আমার আব্বাকে শামিল করবেন। আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আমার আব্বাকে শেফা দান করেন, আমিন। আমি, আপনি, আমরা প্রত্যেকেই জানি প্রতিটা কন্যাই তার পিতার কাছে রাজকন্যা। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলবেন সমাজে কিছু এমন পিশাচ আছে তারা ব্যতীত, তাদের কাছে তো শুধু মেয়ে মানুষ মানেই ভোগের বস্তু, লালসার বস্তু। তাদের তো কথা আলাদাই, তারা তো মানুষের পর্যায়েই পড়ে না। আমার বিয়ে হয়েছে 14 বছর, ছোট বোনের বিয়ে হয়েছে 5 বছর। এখনও আমরা খেয়াল করি আমাদের আব্বা ভিডিও কলে যখন কথা বলেন চোখের কোণাটা কেমন যেন একটা পানিতে চিকচিক করে ওঠে, ঝাপসা হয়ে আসে মোবাইলের স্ক্রিন আমার আব্বার চোখ। মহান রাব্বুল আলামিনের কাছে এখন শুধু একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে খুব দ্রুত সুস্থ করে দেন। প্রতিটা সিজনেই আমার আব্বা গরমের সময় হলে ফল ফলাদি কিনে খবর দিবেন, আর শীতের সময় হলে রস, খেজুরের গুড়, পাটালি, চালের গুঁড়া এগুলো করে আমাদেরকে খবর দেন। এবার শীতেও তার ব্যতিক্রম হয়নি। এবার শীতে 2বার যাওয়া হয়েছে, বাচ্চাদের একটু লম্বা ছুটি পেয়েছিলাম এবারের শীতে। এত বেশি পিঠামাঠা খেয়ে এসেছি বাড়ি থেকে, বাড়িতে যে আমি আবার এক্সট্রা করে নতুন করে বানাবো সেটার কোনো এনার্জি ছিল না। যেহেতু খানিকটা সময় পার হয়েছে, এজন্য বাচ্চাদেরও একটু মনে হচ্ছিল আর আমারও মনে হলো, এই কারণে আর কি পিঠামাঠা বানিয়ে একটা ছোট্ট ব্লগ করার চেষ্টা করেছিলাম। পিঠাটা মিষ্টি জাতীয় খাবার তো, এজন্য কর্তামশাই আর বাচ্চারা খুব বেশি একটা পছন্দ করে না, এজন্য ওরা পছন্দ করে এমন 2টা পিঠাই বানালাম। আমার বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে এই দুধ পুলি পিঠাটা, আর কর্তামশাইয়ের পছন্দ সিদ্ধ পুলি পিঠাটা। ভাবলাম 2টা পিঠা 2 দিনে না বানিয়ে একদিনেই বানিয়ে ফেলি, যদিও একটু ঝামেলা হয়, তারপরেও বাচ্চাদেরকে বলেছিলাম পুটুলি বাবাকে রাখতে, আর আমি পিঠার সমস্ত কাজ চেষ্টা করেছি অল্প করে হলেও ওদের একটু শখটা পূরণ করতে। আমি এখানে যে গুড়টা ব্যবহার করছি, যে নারকেলটা ব্যবহার করছি, এই সম্পূর্ণটাই আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি। খাঁটি গুড় হওয়াতে গুড় দুধে দেওয়ার পরে দুধটা কিন্তু ফেটে গেল না। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি দুধ পুলি পিঠা দুধে দেওয়ার পরে ফেটে যায়, তো আপনারা কি করবেন, প্রথম পর্যায়ে যখন দুধটা ফুটবে যেই মাঝখান দিয়ে বলক উঠে সেই মাঝখান বরাবর আপনারা একটা একটা করে পিঠা ছাড়বেন, আর পিঠা দেওয়ার সাথে সাথে নাড়া দিবেন না। আপনারা আমার ভিডিওতে দেখেছেন হয়তো, আমি কিন্তু খুব শেষে এসে গিয়ে তাই গুড়ের চামচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি, কিন্তু প্রতিবারই এভাবে হালকা করে কড়াইটা ধরে একটু নাড়া দিয়ে দিলেই কিন্তু পিঠাগুলো আর ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকবে না। আর দুধে গুড়টা শেষ পর্যায়ে এসে মিশালে আরও দুধটা ফেটে যাওয়ার চান্স খুবই কম থাকে। গুড় দেওয়ার পরে মাত্র 1 থেকে 2টা বলক তুলে আমি এভাবেই ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার পিঠার ফাইনাল লুক, এটা হচ্ছে পরদিন সকালে। মাশাল্লাহ করে পিঠাগুলো খুব সুন্দর নরম এবং খেতে যা সুস্বাদু হয়েছিল সেটা আর কি বলবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভ্লগের সাথে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার আব্বার জন্য অবশ্যই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।